আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। ইরানের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বহু স্থাপনা। বাড়ছে হতাহত, দুই দেশের লড়াইয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়ানোর শঙ্কা। এবার হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল তেহরান। টালমাটাল পরিস্থিতিতে তেলের বাজারে তৈরি হবে অস্থিরতা, যুদ্ধের বিরূপ প্রভাব পড়বে বাংলাদেশেও। বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি, তেলের দামের বৃদ্ধি, কমোডিটি প্রাইসের বৃদ্ধি, এই যে শিপিংয়ের কস্ট ইত্যাদি মিলে বাংলাদেশের আমদানি রপ্তানির উপরে এটার একটা বড় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, জানালেন রিজওয়ানা হাসান। কোন রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানাবে। রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। মেয়র হিসেবে শপথের দাবিতে চলবে বিরতিহীন আন্দোলন। নগর ভবনে ইশরাকের ঘোষণা, প্রধান উপদেষ্টাকে সুরাহার আহ্বান। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি চট্টগ্রাম মেডিকেল কলেজ। রোগী ও মরদেহ পরিবহনে গুনতে হয় 2 থেকে 3 গুণ ভাড়া। সিন্ডিকেটটা কিসের? আমার কোশ্চেনটা হচ্ছে এটা, মানে আমি কেন ওদের থেকে গাড়ি নিতে হবে, কেন আমি বাইরে গাড়ি এখানে আনতে পারবো না? আমাদের নেওয়া নিষেধ আর কি, আমরা আনতে পারি কিন্তু নিতে পারবো না। আমরা এখান থেকে বাইরে যে রুগী আনতে পারবো না, বাইরের মানুষও এখান থেকে রুগী আনতে পারবে না। বর্তমান নির্বাচন পদ্ধতিতে বিসিবি সভাপতি হওয়া অসম্ভব বললেন তামিম ইকবাল। স্বপ্ন দেখেন ভবিষ্যতে ক্ষমতায় আসবে সত্যিকারের ভালো মানুষ। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমার বিসিবিতে আসার কোনো দরকার আছে। প্রবলেমটা হলো আপনি খুব ভালো করে জানেন হাউ বিসিবি ইলেকশন ওয়ার্কস। দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল আঘাত হানছে ইসরায়েলের ভূখণ্ডে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের ঘটনাও। এখন পর্যন্ত দুদিনে নিহত 14 ইসরায়েলি, আহত কয়েকশো। এদিকে ইরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিবও। স্থানীয় গণমাধ্যমের দাবি, ইরানে প্রাণ গেছে 2 শতাধিক মানুষের। প্রভাবশালী দুই দেশের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের সংখ্যা ক্রমেই বাড়ছে। থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ। গত 2 দিন ধরেই নিয়মিত বিরতিতে মিসাইল হামলার সাক্ষী হচ্ছে ইসরায়েলিরা। তেল আবিব সহ বিভিন্ন শহরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক ভবন। শনিবার থেকে চলা সবশেষ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা শহরের বাতিয়াম এলাকা। মিসাইলের আঘাতে ধসে পড়ে পুরো একটি আবাসিক ভবন। ঘটে বহু হতাহতের ঘটনা। এখনও নিখোঁজ অনেকে, যাদের উদ্ধারে চলছে তৎপরতা। অনেক ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে। নিখোঁজের সংখ্যাও কম না। অনেকেই তাদের প্রিয়জনদের খোঁজ পাচ্ছে না। কমপক্ষে 100 পরিবারের এখন আর থাকার জায়গা নেই। ইসরায়েলের অভেদ্য প্রতিরক্ষা দেয়াল ভেদ করে রাজধানী তেল আবিব সহ অন্যান্য এলাকায়ও আঘাত হেনেছে ইরানি মিসাইল। এখন পর্যন্ত 200-র বেশি মিসাইল ছুড়েছে তেহরান। দেশটির দাবি, তাদের হামলার মূল লক্ষ্য ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা। হামলা হচ্ছে আবাসিক এলাকাতেও। তেহরানের শাহরান তেল ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে তাবরিজেও। কেরমানশাহ এলাকায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর একটি হেডকোয়ার্টার ও সামরিক ঘাঁটিও হয়েছে তেল আবিবের হামলা শিকার। মেহেরাবাদ বিমানবন্দরে ইরানের মিসাইল লঞ্চার সিস্টেম ধ্বংসের দাবিও করেছে দেশটি। বিমান ঘাঁটি ও আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজেও হামলার দাবি তাদের। এর পাশাপাশি হামলা চালানো হয় বন্দর আব্বাসেও। গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইরানের 150 স্থানে হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলের দাবি, বেশ কয়েক বছর ধরেই ইরানে হামলার এই পরিকল্পনা সাজিয়েছে দেশটি।
তেহরানে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত অর্জন। বিমান বাহিনী এবং গোয়েন্দা বিভাগ বছরের পর বছর ধরে এই অভিযানের প্রস্তুতি নিয়েছে। ইসরায়েলি নাগরিকদের রক্ষায় যা যা করা দরকার সবই করব আমরা। তেহরান আর সুরক্ষিত নয়। ইরানের রাজধানী এবং তাদের সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলো এখন ইসরায়েলি হামলার আওতায়। এদিকে ইসরায়েলকে সহায়তা করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিল ইরান। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে তেহরানের আইন প্রণেতারা, জানিয়েছেন রেভলিউশনারি গার্ডের কমান্ডার ইসমাইল। তবে ইরান সত্যিই যদি হুমকির বাস্তবায়ন করে আরও টালমাটাল হবে পরিস্থিতি। কৌশলগত গুরুত্বপূর্ণ রুটটি বন্ধে আন্তর্জাতিক তেল বাজারে তৈরি হবে অস্থিরতা। স্বার্থে আঘাত হানলে পাল্টা ব্যবস্থা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইউরোপ, শঙ্কা বিশ্লেষকদের। তেল আমদানি রফতানিতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ইরানকে এক প্রান্তে ওমান, অন্য প্রান্তে সংযুক্ত আরব আমিরাত থেকে বিচ্ছিন্ন করেছে এই জলপথ। পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে কৌশলগত গুরুত্বপূর্ণ প্রণালীটি। এই প্রণালী দিয়েই পারাপার হয় বিশ্বের 20% তেল। পারস্য উপসাগরের একমাত্র প্রবেশপথ হওয়ায় হরমুজ প্রণালী ছাড়া উপসাগরীয় এলাকা দিয়ে কোনো কিছু পারাপার সম্ভব নয়। ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে ভৌগোলিক অবস্থানের এই সুবিধাটুকু নিতে চাইছে ইরান। এক সাক্ষাৎকারে তেহরানের পার্লামেন্টের নিরাপত্তা বিষয়ক সদস্য ইসমাইল কোসারি জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে তারা। ইসরায়েল ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ না করলে দ্রুত নেওয়া হবে সিদ্ধান্ত। প্রণালী বন্ধের বিষয়ে গুরুত্ব সহকারে ভাবছে ইরানের আইন প্রণেতারা। শত্রুকে সাজা দেওয়ার বেলায় আমাদের হাত প্রশস্ত। সামরিক যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা আমাদের জবাবের একটি অংশ মাত্র। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে তৈরি হবে বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট। তেলের বাজারে তৈরি হবে মারাত্মক অস্থিরতা। জ্বালানি খরচ বৃদ্ধি আর তার প্রভাব পড়বে বিশ্ববাজারের সব পণ্যে। ক্ষতিগ্রস্ত হবে সব দেশ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের স্বার্থে আঘাত হানলে চুপ থাকবে না তারাও। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েই হয়তো এবার ক্ষান্ত হবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধের অজুহাতে তেহরানের বিরুদ্ধে সামরিক শক্তিও প্রদর্শন করতে পারে ওয়াশিংটন, এমন শঙ্কাও করছেন অনেকে। গাজায় তেল আবিবের আগ্রাসনের প্রতিক্রিয়ায় 1.5 বছর ধরেই লোহিত সাগর ও আশপাশে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতিরা। তেহরান সমর্থিত গোষ্ঠীটির প্রভাবে অনেক দেশের নৌযানই এড়িয়ে চলছে ওই সাগরপথ। চলমান যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধ ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, এমন শঙ্কা জানিয়ে বিশ্লেষকরা বলছেন, শুধু জ্বালানি তেল নয়, এর প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের দামেও, যা ভোগাবে বাংলাদেশকেও। তারা বলছেন, যুদ্ধ অব্যাহত থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আমদানি রফতানি বাণিজ্য। আশঙ্কা আছে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আশা কমে যাওয়ার। শুক্রবার ইরানের উপর ভয়াবহ হামলার ঘটনায় যুদ্ধের সূত্রপাত। তারপর থেকেই চলছে হামলা পাল্টা হামলা। পরমাণু শক্তিধর দুই দেশই যুদ্ধ চালিয়ে যেতে অনড় অবস্থানে। তাই শঙ্কা, ইসরায়েল ইরান যুদ্ধের ফলে চলমান অস্থিরতা আরও বাড়তে পারে। এমনকি তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। এ যুদ্ধের প্রভাবে প্রথম দিন থেকেই জ্বালানি তেলের দাম বেড়েছে বিশ্ববাজারে। এ অবস্থা অব্যাহত থাকলে ভোগ্যপণ্যের দামও বাড়বে। ফলে ভুগতে হবে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোকে। ফলাফল বিঘ্নিত হবে রপ্তানি বাণিজ্যও। ইরানে বা মধ্যপ্রাচ্যে যখন কোনো যুদ্ধ হয় তখন তেলের দাম বেড়ে যায়। এর কারণে দেখা যাবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে। দাম বেড়ে গেলে আমাদের লজিস্টিক কস্ট হাই হয়ে যাবে, আমাদের র মেটেরিয়ালসের কস্ট বেড়ে যাবে। একটা ইনফ্লেশন বা একটা রিসেশন ইকোনমিতে দেখা যাবে আমাদের মেইন মার্কেট ইউরোপে এবং আমেরিকাতে, যেটার জন্য দেখা চাহিদাও কমে গেছে। মানে এটা আসলে একমুখী না, এটা আসলে বহুমুখী একটা ইম্প্যাক্ট পড়ে। সামগ্রিকভাবে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতি, তেলের দামের বৃদ্ধি, কমোডিটি প্রাইসের বৃদ্ধি, এই যে শিপিংয়ের কস্ট ইত্যাদি মিলে বাংলাদেশের আমদানি রপ্তানির উপরে এটার একটা বড় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা
এখন থেকে যাবে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংকট দীর্ঘমেয়াদী হলে সমস্যা হবে পণ্য পরিবহনেও, বাড়বে ব্যয়, সংকট দেখা দেবে কন্টেনারেরও। যখন নাকি ওই এলাকাগুলো থেকে দূর দিয়ে যেতে হয় তখন কন্টেনার বেশিরভাগ সময় তার সিতে কাটাইতে হয়, ফলে একে যেমন কন্টেনারের খরচ বাড়ে, আরেকটা জিনিস যেটা দেখা যায় যে কন্টেনার শর্টেজ হয়ে যায়। তো কন্টেনার যখন শর্টেজ হয় তখন কন্টেনারের দাম আরও বাড়ে। তো এটা হলো আমাদের একটা বড় সমস্যা হয় যে তখন সময় বেশি লাগে এবং খরচটা বেড়ে যায়। একটা যেটা বাংলাদেশের জন্য হবে সেটা হলো যে বড় বড় যেসব জাহাজ যেগুলা এই মিডল ইস্টের এইসব কানেক্টিভিটি দিয়ে যেত, তারা আফ্রিকার নিচে দিয়ে আসে, 2 সপ্তাহের মতো দেরি হয়, প্রায় $1 মিলিয়ন মতো সেখানে ভাড়া বাড়ে। সো বাংলাদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রেও এটার একটা বিরূপ প্রভাব পড়বে। যুদ্ধের প্রভাবে কমতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মসংস্থান, তাহলে কমবে রেমিটেন্সও। কিছুটা স্বস্তিতে থাকা বাংলাদেশের অর্থনীতির সামনে তাই নতুন ঝুঁকি। রেমিটেন্স প্রবাহ যদি কম আসে তাহলে আমাদের অভ্যন্তরীণ যে চাহিদাটা চাঙ্গা হয় রেমিটেন্সের টাকাটা আসার ফলে, সেটার উপরে বিরূপ প্রভাব পড়বে। রিজার্ভস, সেটার উপরে চাপ বাড়বে। টাকার বিনিময় হার, এটার ফলে যদি অবনমন হয় তাহলে আমদানিকৃত মূল্যস্ফীতি বেড়ে বর্তমানের মূল্যস্ফীতিকে আরও উস্কে দিবে। সুতরাং সব কিছুই আমাদের অর্থনীতির জন্য নেতিবাচক একটা প্রভাব নিয়ে আসবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবই এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক শিল্প প্রতিষ্ঠান। ইরান ইসরায়েল যুদ্ধকে তাই মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। ঈদের পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের তিনি বলেন, যে কোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এবার ঈদের আগে 2 দিন ছুটি এবং ফিটনেসবিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। আর মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এইচ মুর্শেদ জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা কার্যকর হলে দেশে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে বলে মনে করেন তিনি। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এবছর রাজনৈতিক কোরবানি হয়নি, তাই ঈদে বড় গরু কম বিক্রি হয়েছে। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। ফিটনেস বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করে না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। সার্বিক জায়গায় তখনই তুমি সুব্যবস্থার ভিতরে আনতে পারবে যখন তোমার পুরো সমাজটা এবং পুরো শাসন ব্যবস্থাটা একটা সুষ্ঠু জায়গায় পৌঁছাবে। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু কোরবানি হয়নি আর কি। আগামী সংসদ নির্বাচনে কোনো দলের পক্ষে লেজুর বৃত্তি না করে নিরপেক্ষভাবে কাজ করতে ইসি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিএসি সহ নির্বাচন কমিশনাররা। এ সময় সিএসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ অনেকটাই এগিয়ে এসেছে, যতটুকু বাকি সেগুলো সবাইকে নিয়ে শেষ করতে হবে। নাসিরউদ্দিন বলেন, আজকের দিনে ইসির শপথ হবে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষভাবে নির্বাচন করার। বলেন, ভোটের মাঠে যারা খেলে তারা খেলুক, কমিশন শুধু রেফারি হয়ে কাজ করবে। আপনারা দয়া করে আজকে আমাদের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার। আজকে আমাদের শপথ হবে কোন দলের জন্য লেজুর বৃত্তি না করার। আমাদের শপথ হবে আইন অনুযায়ী কাজ করার। আমাদের শপথ হবে বিবেক সম্মতভাবে কাজ করার। পারবেন তো ইনশাআল্লাহ?
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা মামলায় 14 জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় সাবেক পুলিশ সদস্য এসআই আমির হোসেন সহ 4 জনকে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনালে আরও হাজির করা হয় কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। এই মামলায় তদন্ত শেষ করতে না পারায় এরই মধ্যে সময় আবেদন করে প্রসিকিউশন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনালে শুনানি চলছে। এছাড়া গাজীপুরের কোনাবাড়ি থানার পাশে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা KM আশরাফুদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, কনস্টেবল আকরাম হোসেন, কনস্টেবল ফাহিম ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীবকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আরও আনা হয় যাত্রাবাড়ি এলাকায় হত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও সাবেক ওসি আবুল হাসানকে। এই দুটি মামলায় 2 মাসের সময় দিয়ে আগামী 17 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে চলছে বিক্ষোভ সমাবেশ। প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে এই সংকট সুরাহার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সকালে নগর ভবনের সামনের কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। ইশরাক বলেন, শপথের দাবিতে বিরতিহীনভাবে চলবে এই আন্দোলন। একই সাথে জানান, এখন থেকে নগর ভবন তাদের তত্ত্বাবধানে চলবে, কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না, তবে দৈনন্দিন সেবা কার্যক্রম চলবে। এ সময় তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অপরাজনীতির কারণেই এখন পর্যন্ত শপথ হচ্ছে না। সরকারকে যত দ্রুত সম্ভব শপথ অনুষ্ঠানে ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। এই যে আমার যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। যত দ্রুত সম্ভব আমি সরকারকে আহ্বান জানাবো, মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো যে তিনি যাতে নিজে সরাসরি বিষয়টি তত্ত্বাবধান করেন। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে খুলেছে অফিস আদালত। সকালে অফিস শুরুর আগেই হাজির হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সাথে সাক্ষাতে কুশল বিনিময় করেন অনেকে বলেন, লম্বা ছুটি কাটিয়ে নতুন উদ্যমে কাজে যোগ দিয়েছেন তারা। একই দিন খুলেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কে গত কয়েকদিনের তুলনায় বেড়েছে গাড়ির চাপ ও মানুষের চলাচল। ঈদুল আজহা উপলক্ষে 5 জুন থেকে ছুটি শুরু হয়েছিল। ছুটির ইমপ্যাক্ট অবশ্যই ভালো, কিন্তু এটাও দেখতে হবে যে আসলে আমাদের যে অফিসিয়াল যে কার্যক্রম এটাও কিন্তু স্থবির হয়ে পড়ে। ভালো লাগছে, অনেকদিন পরে অফিসে আসলাম। এত বড় ছুটি দরকার নাই তো, ছোট ছুটি ভালো। কাজ কাম না করলে শরীরও চলে না। এদিকে কর্মস্থলে যোগ দিতে আজও ঢাকায় ফিরেছেন অনেকে। ভোর রাত থেকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীবাহী লঞ্চগুলো। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ঈদ যাত্রায় কিছুটা ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে স্বজনদের সাথে ভালো সময় কাটানোর কথা জানান অনেকে। বলেন, ছুটির এই সময়টা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে উৎসাহ যোগাচ্ছে। তবে সদরঘাটে নেমে বাসায় ফিরতে গিয়ে কিছুটা বিপাকে পড়তে হয়েছে। সিএনজি, অটোরিকশা সহ গণপরিবহনগুলোতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন তারা। খুবই আনন্দ সহকারে গিয়েছি, যাওয়ার পথেও কোনো ঝামেলা হয় না, আলহামদুলিল্লাহ। আসার পথেও কোনো ঝামেলা হয় না। যাত্রা শুরু হয়েছে এবং আমরা যে বরিশালে গেছি, বরিশাল থেকে ভালোভাবে ফিরে আসছি। রাতনাটা আসছে, ভালোই হয়েছে, আসা দিন নেই ভালোই। এখনো ভালো লাগে, যখন গেছি তখনও ভালো লাগছে। গাড়িতে একটু দুর্ভিক্ষ করছি, অটোতে আসতে হয়েছে, আর লঞ্চও অনেক জাম। যাত্রা ফ্যামিলির সাথে ভালো হয়েছে, এবার আসছি, লঞ্চে কোনো ঝামেলা হয় নাই। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর মৌখিক পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বাদ পড়া চাকরি প্রত্যাশীরা। সকালে রাজধানীর স্কাটন গার্ডেন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মৌখিক পরীক্ষায় বঞ্চিতরা। ভাইবা বঞ্চিতদের অভিযোগ, প্রায় 23,000 ভাইবা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার।
অনেকেই সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছে। কারো কারো অভিযোগ এনটিআরসিতে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর আছে, বর্তমান সরকারকে বিব্রত করতে তাদের ফেল করানো হয়েছে। এমন বৈষম্যমূলক ফলাফল বাতিল করে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এনটিআরসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। ভাইভাতে অ্যাটেন্ড করছে 1000 প্লাস, সেখানে কেন ফেল করে? এখনো তো 7000 প্লাস আমাদের পোস্ট খালি আছে। প্রায় 83000 পাস করার কারণে তারা মনে করতে বেশি, তারা আমাদেরকে ভাইভা বোর্ডে আমাদেরকে ফেল করাই দেয়। কোন বোর্ডে তারা 30 জনের মধ্যে 29 জনকে ফেল করাই দিছে, আবার কোন বোর্ডে তারা 30 জনের মধ্যে 30 জনকে পাস করাই দিছে। 17তম পর্যন্ত এমন কোন রেকর্ড নেই যাদের সার্টিফিকেট ঠিক আছে তারা ফেল করেছে। আমরা তো হুঁশে ছিলাম না রেজাল্ট দেখে, নট কোয়ালিফাই কিভাবে আসলো। কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারনেস ERPP এর জনবলকে চাকরিতে বহাল এবং রাজস্ব করার দাবিতে মানববন্ধন করেছেন কর্মচারীরা। সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে 3 দফা দাবিতে মানববন্ধন করেন তারা। কর্মচারীরা জানান 2020 সালের 8 মার্চ মহামারী করোনা শুরুর পরে তাদের পরীক্ষার মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ দেয়। পরবর্তীতে ধাপে ধাপে মেয়াদ বৃদ্ধি করে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্প চলমান ছিল, কিন্তু হঠাৎই 2025 সালের 25 মে স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা শাখা থেকে চিঠি দিয়ে তাদের কাজ থেকে বিরত থাকতে বলা হয়। এরপর থেকেই বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবি জানান ERPPর কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মচারীরা। যেহেতু এখন স্বাস্থ্য খাতে জনবল দরকার, সেই জন্য আমাদের এই 1004 জন জনবলকে যেন মূল ধারায় রাজস্বের সাথে যুক্ত করা হয়। আমাদের বকেয়া বেতনগুলো আছে, যাতে দ্রুততম সময়ের ভিতরে এই বকেয়া বেতনগুলো পরিশোধ করা হয়। জনগণের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। আমরা চাই এখানে বসে না থেকে আমরা সাধারণ মানুষের সেবা দিয়েছি, আমাদের চাকরি পুনর্বহাল করে আমরা আবার আমাদের সেই পুনরায় করোনার যে সেবা আমরা আবার দিতে চাই। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হাতে জিম্মি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও স্বজনরা। সিন্ডিকেটের বাইরে কোনো অ্যাম্বুলেন্স চলতে পারে না। মরদেহ ও রোগী পরিবহনে গুনতে হয় 2 থেকে 3 গুণ বেশি ভাড়া। এই চক্রকে সুবিধা দিতে অচল ফেলে রাখা হয়েছে সরকারি 5টি অ্যাম্বুলেন্স। বছরের পর বছর এই অনিয়ম চললেও দেখার যেন কেউ নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মায়ের মৃত্যুর পর মরদেহ ফেনীতে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজতে গিয়ে সিন্ডিকেটের কবলে পড়েন ছেলে। ভাড়া 4000, কিন্তু গুনতে হয় 11000 টাকা। তার মতো অন্যদের অভিজ্ঞতাও তিক্ত। 3 জন যাই কোথায় গাড়ি লাগবে, আমাদের লাগবে কত লাগবে 10,000, তো ভাড়া গান তুললে 3500। আমার মা মারা গেছে, কিভাবে মানে নন এটা তো আমরা বুঝিয়েন না। একজনকে ম্যানেজ করে এখান থেকে 1500 টাকা দিয়ে লাশ আপনার মেডিকেলের বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গিয়ে আরেকটা গাড়ি ঠিক করে আমরা চকরিয়াতে নিয়ে যাই। এই ভুক্তভোগীকে অনুসরণ করতে থাকি। দেখা যায় 4 থেকে 5 ঘন্টা চেষ্টার পরও কোনো অ্যাম্বুলেন্স ফেনীতে যেতে রাজি নয়, কারণ সিন্ডিকেটের বাইরে কেউ অ্যাম্বুলেন্স ঠিক করতে পারে না। কোনো চালক রাজি হলে চলে অত্যাচার, হুমকি। সিন্ডিকেটটা কিসের? আমার কোশ্চেনটা হচ্ছে এটা, মানে আমি কেন ওদের থেকে গাড়ি নিতে হবে, কেন আমি বাইরে গাড়ি এখানে আনতে পারবো না? আমার পেশেন্ট মারা গেছে, মৃত্যু যারা মৃত্যু হয়েছে তাদেরকে নাকি তাদের গাড়ি ছাড়া বের করতে দিবে না, কেন দিবে না? এটা এখানে বলে সিন্ডিকেট আছে, এই অ্যাম্বুলেন্স ড্রাইভাররা আমাদেরকে বাধা দেয়। আমরা এখান থেকে বাইরে যে রুগী আনতে পারবো না, বাইরের মানুষও এখান থেকে রুগী আনতে পারবে না। আমাদের নেওয়া নিষেধ আর কি, আমরা আনতে পারি কিন্তু নিতে পারবো না। আপনারা বাইরের কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে দেন না কেন? বাইরে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে মানে রুগী নিতে পারে না, কিছু নিতে পারে না, কেন এটা আমাদের অফিসে জান। প্রাইভেট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে সুবিধা দিতে অচল ফেলে রাখা হয়েছে সরকারি 5টি অ্যাম্বুলেন্স। ক্যামেরা দেখে ভুক্তভোগীদের অনেকে তুলে ধরেন সিন্ডিকেটের হয়রানি। এখানে গাড়ি ছাড়া বাইরে গাড়ি হবে না। তো আমি বলছি এই সিন্ডিকেটটা কি মেডিকেলের সাথে সম্পৃক্ত? মেডিকেলের সাথে সম্পৃক্ত থাকলে ওনাদের নামটা বলে। বাহিরের কোনো অ্যাম্বুলেন্সের ড্রাইভার এখানে আসলে তাদেরকে মারধর করা হয়, আর নয়তো বা তাদেরকে যাইতে দেয় না, গাড়িটা এখানে অফেন আটকে রাখে। এখানে মেডিকেলের লোকও জড়িত আছে। চট্টগ্রাম মেডিকেলের সামনে থাকে প্রায় 250 অ্যাম্বুলেন্স। ভাড়ার তালিকা থাকলেও তা মানে না মালিক সমিতি। রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আদায় করে 3-4 গুণ বেশি ভাড়া। আসলে সিন্ডিকেট না, এখানে সিন্ডিকেট বলতে কিছু নাই। আমি আজকে চাইলে আমরা আজকে ভেঙে দিতে পারি। এখানে আমার লাভ সত্য নাই, কমিটির লাভ সত্য নাই। আমরা কোনো চাঁদাবাজি করি না। ভাড়ার ক্ষেত্রে এগুলো তো আমরা ভাই সবাই যাতে কথা আলাপ আলোচনা করেই তো ভাড়াগুলা মারা হয়।
সবার এত অভিযোগের পরও সিন্ডিকেটের হয়রানি বন্ধে নেই কার্যকর উদ্যোগ। আমরা সিন্ডিকেট করে রাখি নাই, ওইটা আপনার করছে যে সরকারের নির্দেশে করে দিয়ে গেছে। আগে মেয়র যিনি ছিল উনি করে দিয়ে গেছে, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ওই নিয়মেই চলতেছে। এটা অবৈধ অ্যাম্বুলেন্স যেগুলো আমার এখানে ভিতরে পার্কিং, এগুলো আমরা ঘন ঘন অভিযান চালাবো। 1 ঘন্টা পর পর, আধা ঘন্টা পর পর আমার আনসার পুলিশ যারা আছে, আমার হাসপাতালের স্টাফ যারা আছে, এদেরকে দিয়ে আমি রেড করাবো, অভিযান চালাবো, এখান থেকে এগুলো বের করে দিব। প্রিয়জনহারা অসংখ্য রোগীর অসহায়ত্বের সুযোগ নিয়ে গলা কাটা দাম আদায় করেন এসব অ্যাম্বুলেন্স সিন্ডিকেটরা। এ নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ যেন নির্বিকার। তাই সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পুরো সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি রোগী ও স্বজনদের। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর জের ধরে সকালে সাহেববাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বঞ্চিতরা। এ নিয়ে দুপক্ষের উত্তেজনা দেখা দেয়, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদের লম্বা ছুটি শেষে কর্মচাঞ্চল্য শুরু হয়েছে দেশের স্থলবন্দরগুলোতে। বেনাপোল বন্দরে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। ছুটির কারণে ভারতের পেট্রোপোল বন্দরে তীব্র যানজট তৈরি হয়েছে। কর্মচাঞ্চল্য ফিরেছে আখাউড়া স্থলবন্দরেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিতে ট্রাক ভিড়তে শুরু করেছে হিলি স্থলবন্দরেও। সকাল থেকেই শ্রমিক কর্মচারীরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছেন। শুরু হয়েছে পণ্য উঠানামা ও ছাড়করণের কাজ। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। সময়, কাজ আর দূরত্ব কখনো কখনো বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে যায় শত শত মাইল দূরে। কিন্তু দূরত্ব কি কমাতে পারে ভালোবাসার ওজন? বাবার ভালোবাসা, বাবার জন্য অপেক্ষা কখনো কমে না। বাবা দিবসে সেই সব না বলা অনুভূতির গল্প বলছেন সহকর্মী তাজনুর ইসলাম। ছবি তুলেছেন মাহমুদুর রহমান জয় ও মোহাম্মদ জিম। আজমিরা খন্দকার হিমি কর্মের সুবাদে থাকেন যুক্তরাষ্ট্রে। তার বাবার প্রতিটা বেলা পার হয় অপেক্ষার সাথে সমঝোতা করে। এবার তার অপেক্ষার পালা আনন্দের সাথে সখ্যতা করেছে, কারণ প্রায় 13,000 কিলোমিটার দূরের দেশ থেকে ছুটে এসেছে তার রাজকন্যা। এখন তাদের পুরোটা সময় কাটছে বাবা আর কন্যার ভালোবাসা চিত্রে। যখনই আমি দেখি যে মানে বাবার সাথে কাউকে, এই জিনিসটা যেন তখন আমাকে বেশি ফিল করি যে আমার বাবা আমার সাথে নাই। ওরা 4 জন মানে সেম ট্রিটমেন্ট করে আমার জন্য। ওই ছোটটা কাছে থাকে। হিমির মতো ভালোবাসার কাছে দূরত্ব তুচ্ছ হয়েছে আবিরেরও। কর্পোরেট ব্যস্ততার ফাঁকে আবির খোঁজেন বাবাকে। ফোনের ভরসাতেই সেই আবেগের তেষ্টা মেটায়। যত ব্যস্ততায় থাকি বাবাকে ফোন দিই, কাজকর্মের কথা জিজ্ঞেস করি। সে কাজকে ভালোবাসে, তো সবসময় তাকে কাজ নিয়ে জিজ্ঞেস করি যে আব্বা এই কাজ করছেন কিনা, এই কাজটা করছে, এটা খুশি হয় আসলে। ওদিকে 200 কিলোমিটার দূরে গ্রামের বাড়িতে অপেক্ষায় থাকেন আবিরের বাবা। সন্তান আর বাবার মাঝে দূরত্ব কেবল স্ক্রিনের, মনের নয়। একটু মনে কষ্টই লাগে। আমি খাচ্ছি একটা জিনিস, সে খাচ্ছে না। সে খাচ্ছে একটা জিনিস, আমি খাচ্ছি না। তারও কষ্ট লাগে, আমারও কষ্ট লাগে। ছেলে মেয়ে যদি নিজে যা খাচ্ছে, তবে আল্লাহ যা করে, আল্লাহ যা বরাতে রাখে সেটাই খায়। কেবল আবির খান নয়, কর্ম, পড়াশোনা কিংবা জীবনের প্রয়োজনে অনেককেই বাবার থেকে দূরে থাকতে হয়। তবু তাদের মনে থাকে বাবার প্রতি টান, ভালোবাসা। বাবা মাঝে মধ্যেই কল দিয়ে যখন অনেক ধরনের খোঁজখবর নেয়, তখন অনেক মিস করা হয়। করোনার প্রথম দিকে আমি অসুস্থ ছিলাম অনেক, আমি রাতে ঘুমাইছিলাম, বাট বাবা দেখলাম যে পায়ে প্রচুর পরিমাণে পাঞ্চ, মানে পা টিপতেছে, মাথায় হাত দিয়ে দেখতেছে জ্বরের কি অবস্থা। তার ভিতরে একটা ছটফটানি ভাব আমি দেখতেছিলাম। মানে এটা এখন ফিল করতেছি, তখন ফিল করতে পারি না। সবাই বাবাকে নিয়ে ঘুরতে যায়, তখন আমার ইচ্ছা হয় আমি বাবাকে নিয়ে ঘুরতে যাই, কিন্তু সেই সুযোগটা পাই না। কিছু সন্তানের সুযোগ হয় বাবার কাছেই থাকার, কিন্তু যান্ত্রিক জীবনের ব্যস্ততা তাদের মাঝেও তুলে দেয় যোগাযোগের দেয়াল। কর্মব্যস্ততার পরে বাসায় ফিরলে যখন সন্তান বাবাকে কাছে পায়, একসাথে সময় কাটায়, তাতেই যেন ছোট্ট শিশুর পৃথিবীটা পূর্ণ হয়ে ওঠে। আমি গান পছন্দ করি, আমার বাবাও গান পছন্দ করে। আমি তার সাথে বিভিন্ন আর্টিস্টের বিভিন্ন হচ্ছে গিয়ে সিঙ্গারের গান নিয়ে আলোচনা করি। যেহেতু আমি বাবার সঙ্গে অনেক ফ্রেন্ডলি ছিলাম,
আবার ওর সঙ্গেও আমি অনেকটা ফ্রেন্ডলি থাকারই চেষ্টা করি। বন্ধু খুনছুটি হচ্ছে, ইয়ে হচ্ছে, ও রাগ করতেছে, আমিও দেখাচ্ছি ওকে অনেক ইয়ে করছি, এরকম আছে ফ্রেন্ডলি অনেক। সময়ের দূরত্ব ভালোবাসাকে আলাদা করতে পারে না। শুধু বাবা দিবসে নয়, প্রতিদিনই বাবার সাথে সন্তানের যোগাযোগ হোক কথোপকথন। জীবন আর জীবিকার প্রয়োজনে যেসব ছেলে থাকে শহরে, তাদের বাবারা শত কিলোমিটার দূরে। বাবা কাছে নেই, কিন্তু চারপাশে তাকালেই দেখা মেলে অসংখ্য সংগ্রামী বাবাদের, যাদের দেখলেই শ্রদ্ধায় অবনত হয় মাথা। তাদের ভালো মন্দ আর সুখ দুঃখের খবর নিলেই খানিকটা হলেও মেটে বাবাকে কাছে না পাওয়ার খেদ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আষাঢ়ের প্রথম দিন আজ বাংলা একাডেমির নজরুল মঞ্চে বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয় বর্ষা ঋতু। প্রাণ প্রকৃতি ধ্বংসের প্রক্রিয়া বন্ধের দাবিতে প্রতি বছর আয়োজন করা হয় বর্ষা উৎসব। সকালে সুর সঙ্গীতে প্রকৃতি বন্দনার মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। বর্ষা কথন, গান, নৃত্য সহ নানা সাংস্কৃতিক আয়োজনে বরণ করা হয় বর্ষাকে। আয়োজকরা জানান, দেশের শ্রমজীবী মানুষের সুখ দুঃখের আখ্যান তুলে ধরাই উদীচীর বর্ষা উৎসবের প্রধান লক্ষ্য। বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে বর্ষা ঋতু বিশেষ গুরুত্ব বহন করে। ফলে বর্ষা ঋতুর ভাব ও আবেগকে বন্দী করে রাখার জন্য কৃষক ও শ্রমজীবী মানুষের জীবিকা ও প্রাণ প্রকৃতি সুরক্ষার আহ্বান ছিল ছন্দে গানে। উন্নয়নের যে দর্শনটা, সেটা মানুষ কেন্দ্রিক এবং পরিবেশ কেন্দ্রিক হতে হবে। যে মানুষকে বাদ দিয়ে, পশু পাখিকে বাদ দিয়ে, বৃক্ষকে বাদ দিয়ে কোনো উন্নয়ন আসলে সম্ভব। বর্ষা উৎসব পালন করতে আমাদের ভীষণ ভালো লাগে, বিশেষ করে যদি বৃষ্টি নামে।